হ্যালো স্টুডেন্টস। তো আজকের ক্লাসে আমরা ফটোসিনথেসিসের একটা খুব ইন্টারেস্টিং পার্টে ঢুকব। মানে সেই পর্যায়টা যেখানে গাছের আসল খাবারটা তৈরি হয়, অর্থাৎ শর্করা। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমরা আজকে ক্যালভিন চক্র বা ডার্ক রিয়াকশন নিয়ে ডিটেলসে কথা বলবো। আচ্ছা, আগের ক্লাসে আমরা ফটোসিনথেসিসের লাইট রিয়াকশন বা আলোক দশা নিয়ে আলোচনা করেছিলাম। যদি কেউ ওই ক্লাসটা মিস করে থাকো তাহলে চিন্তা নেই, উপরে থাকা আই বাটনে ক্লিক করলেই দেখে নিতে পারবে। একটু মনে করার চেষ্টা করো তো, আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে লাইট রিয়াকশনে সৌরশক্তিকে কাজে লাগিয়ে এটিপি আর এনএডিপিএইচ এই দুটো হাই এনার্জি মলিকিউল তৈরি হচ্ছে। তো আজকের আলোচনাটা ঠিক ওইখান থেকেই শুরু। আমরা এখন দেখব যে গাছ এই যে শক্তিটা জমা করলো সেটা আসলে কোথায় আর কিভাবেই বা কাজে লাগায়। তাহলে চলো আজকের ক্লাসে আমরা কি কি টপিক কভার করব সেটার একটা রোড ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা ডার্ক রিয়াকশনের বেসিক ব্যাপারগুলো বুঝব, তারপর ক্যালভিন চক্র কি সেটার সাথে পরিচিত হব, এরপরে এর যে 3টে মেইন স্টেপ আছে সেগুলো দেখব, আর হ্যাঁ, পুরো প্রসেসটায় এনার্জির কি হিসেব নিকেশ হয় সেটাও জানব। সব শেষে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একবার রিভাইজ করে নেব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক, কেমন? ওকে, তাহলে আমাদের প্রথম সেকশন ডার্ক রিয়াকশনের একদম বেসিক কিছু কথা। এখানে আমরা জানব এই প্রসেসটা আসলে কি, এর নামটা এরকম কেন হলো, আর সবচেয়ে জরুরি এটা সেলের ঠিক কোন জায়গাটায় হয়। ফটোসিনথেসিসের এই দুটো ফেজকে না খুব সহজে একটা উদাহরণ দিয়ে বোঝা যায়। ভাবো, লাইট রিয়াকশন বা আলোক দশা হলো একটা পাওয়ার প্ল্যান্ট। এর কাজ কি? সোলার এনার্জি ব্যবহার করে কেমিক্যাল এনার্জি মানে এটিপি আর এনএডিপিএইচ তৈরি করা। এগুলো হলো এনার্জি কারেন্সি। আর ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা হলো একটা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিটা কি করে? ওই পাওয়ার প্ল্যান্টের তৈরি করা এনার্জি মানে এটিপি আর এনএডিপিএইচ ব্যবহার করে র ম্যাটেরিয়াল মানে কার্বন ডাইঅক্সাইড থেকে ফাইনাল প্রোডাক্ট মানে শর্করা বা সুগার তৈরি করে। দারুণ না ব্যাপারটা? আচ্ছা, একটা খুব কমন কনফিউশন আছে এই নামটা নিয়ে, ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা। নামটা শুনলেই মনে হয় এটা বুঝি শুধু অন্ধকারেই হয়, কিন্তু না, একদমই তা নয়। আসলে এই প্রসেসটার জন্য সরাসরি আলোর দরকার পড়ে না, তাই এর ভালো নাম হলো আলোক নিরপেক্ষ দশা বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আসল কথা হলো, যতক্ষণ লাইট রিয়াকশনের প্রোডাক্ট মানে এটিপি আর এনএডিপিএইচ অ্যাভেলেবল থাকবে ততক্ষণ এই সাইকেলটা চলতেই থাকবে, তা সে দিনই হোক বা রাত। এখন প্রশ্ন হলো, এই গুরুত্বপূর্ণ প্রসেসটা হয় কোথায়? এটা হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। স্ট্রোমা হল ক্লোরোপ্লাস্টের ভেতরের যে তরল অংশটা, সেটাই। এটা সেলের মধ্যে ডিভিশন অফ লেবারের একটা পারফেক্ট এক্সাম্পল। দেখো, লাইট রিয়াকশন হচ্ছে থাইলাকয়েড মেমব্রেনে আর ডার্ক রিয়াকশন হচ্ছে স্ট্রোমাতে। কেন? কারণটা খুব সিম্পল। সুগার তৈরি করার জন্য যে জরুরি এনজাইমগুলো দরকার, বিশেষ করে সবথেকে ইম্পর্ট্যান্ট এনজাইমটা রুবিস্কো, ওটাই স্ট্রোমাতেই থাকে। তো আমরা বেসিকগুলো জেনে গেলাম। এবার চলো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক, ক্যালভিন চক্র বা দ্য ক্যালভিন সাইকেল। এই সাইক্লিক পাথওয়েটাতেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে সুগার তৈরি হয়। এই সাইকেলটা আবিষ্কারের পেছনে কিন্তু একটা বেশ মজার গল্প আছে। বিজ্ঞানী মেলভিন কেলভিন উনি কি করলেন? উনি রেডিও অ্যাক্টিভ কার্বন 14 ব্যবহার করলেন। এটা দিয়ে উনি শৈবালের মধ্যে কার্বনের পুরো রাস্তাটা ট্রেস করলেন। আর কি দেখতে পেলেন? উনি দেখলেন যে CO2 ফিক্স হওয়ার পর প্রথম যে স্টেবল প্রোডাক্টটা তৈরি হয় সেটা একটা 3 কার্বনের কম্পাউন্ড, যার নাম 3PGA। আর তার এই অসাধারণ আবিষ্কারের জন্যই এই সাইকেলটার নাম দেওয়া হলো কেলভিন চক্র। আচ্ছা, যেহেতু প্রথম স্টেবল প্রোডাক্টটা 3 কার্বনের, তাই একে C3 সাইকেলও বলা হয়, এটাও মনে রাখবে। পুরো কেলভিন চক্রটাকে আমরা একটা 3 অঙ্কের নাটকের মতো করে ভাবতে পারি। প্রথম অঙ্ক কার্বক্সিলেশন। এখানে কি হয়? অ্যাটমসফিয়ারের কার্বন ডাইঅক্সাইড সাইকেলে এন্ট্রি নেয়। দ্বিতীয় অঙ্ক রিডাকশন বা বিজারণ। এখানে এটিপি আর এনএডিপিএইচ এর এনার্জি খরচ করে সুগার তৈরির দিকে এগোনো হয়। আর ফাইনালি তৃতীয় অঙ্ক রিজেনারেশন বা পুনরুৎপাদন। এখানে সাইকেলটাকে আবার চালু করার জন্য শুরুর মলিকিউলটাকে ফিরিয়ে আনা হয়। সহজ না? তাহলে চলো এবার এই 3টে স্টেপের ভেতরে একটু ঢুকে দেখা যাক, মানে কিভাবে একটা সিম্পল CO2 মলিকিউল স্টেপ বাই স্টেপ একটা কমপ্লেক্স সুগার মলিকিউলে পাল্টে যায়। ফার্স্ট স্টেপ কার্বক্সিলেশন। এটা কিন্তু ক্যালভিন সাইকেলের সবথেকে ক্রুশাল স্টেপ।
এখানে কি হচ্ছে, স্ট্রোমাতে আগে থেকে একটা 5 কার্বনের কম্পাউন্ড রেডি হয়ে থাকে, যার নাম আরইউবিপি বা রাইবিউলোজ 1,5 বিসফসফেট। এই আরইউবিপি রুবিস্কো এনজাইমের সাহায্যে অ্যাটমসফিয়ার থেকে আসা একটা CO2 মলিকিউলকে ধরে ফেলে। এর ফলে একটা টেম্পোরারি 6 কার্বনের কম্পাউন্ড তৈরি হয়, যেটা খুবই আনস্টেবল। তাই ওটা সাথে সাথে ভেঙে গিয়ে দুটো 3PGA বা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মলিকিউল তৈরি করে। এই পুরো সাইকেলের আসল হিরো বা স্টার হল রুবিস্কো এনজাইমটা। এর পুরো নামটা বেশ বড়, রাইবিউলোজ 1,5 বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্টই জানো, এটা আমাদের পৃথিবীতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া এনজাইম। এর নামের মধ্যেই কিন্তু এর ডুয়েল পার্সোনালিটির একটা ক্লু আছে। দেখো, ও CO2 এর সাথেও বাইন্ড করতে পারে, তখন ওকে বলে কার্বক্সিলেজ। আবার O2 এর সাথেও বাইন্ড করতে পারে, তখন বলে অক্সিজেনেজ। তবে নর্মাল কন্ডিশনে ওর CO2 এর প্রতি অ্যাফিনিটি বা টানটা অনেক বেশি থাকে। ওকে, এবার দ্বিতীয় স্টেপ, রিডাকশন বা বিজারণ। এই স্টেপে আসল এনার্জি খরচের পালা। লাইট রিয়াকশন থেকে যে ATP আর NADPH তৈরি হয়েছিল, সেগুলো এবার কাজে লাগবে। এই এনার্জি ব্যবহার করে 3PGA মলিকিউলগুলোকে কনভার্ট করা হয় ট্রায়োজ ফসফেটে। এই ট্রায়োজ ফসফেট হলো একটা সিম্পল 3 কার্বনের সুগার, যেটা পরে গ্লুকোজ তৈরির জন্য বিল্ডিং ব্লকের মতো কাজ করে। এবারে ফাইনাল স্টেপ, রিজেনারেশন। এটা খুব খুব ইম্পর্ট্যান্ট। কেন? ভাবো তো একবার, CO2কে ধরার জন্য যে রিউবিপি মলিকিউলটা দরকার, ওটাই যদি শেষ হয়ে যায়, তাহলে তো পুরো সাইকেলটাই থেমে যাবে, তাই না? ঠিক এই জন্যই সাইকেলটাকে কন্টিনিউয়াসলি চালানোর জন্য তৈরি হওয়া ট্রায়োজ ফসফেটের কিছুটা অংশ আর আরও কিছু ATP খরচ করে ওই শুরুর 5 কার্বনের রিউবিপি মলিকিউলটাকে আবার তৈরি করে নেওয়া হয়। এভাবেই সাইকেলটা নন স্টপ চলতে থাকে। তো আমরা পুরো প্রসেসটা তো বুঝে গেলাম। এবার চলো একটু হিসেব করা যাক। মানে ফাইনালি একটা গ্লুকোজ মলিকিউল তৈরি করতে প্ল্যান্টে ঠিক কতটা এনার্জি খরচ করতে হয় সেটা দেখি। এই টেবিলটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, একদম মার্ক করে রাখো। এখানে পুরো এনার্জির হিসাবটা দেওয়া আছে। খেয়াল করে দেখো, একটা মাত্র CO2 মলিকিউলকে ফিক্স করার জন্য, মানে সাইকেলের একটা টার্নের জন্য 3টে ATP আর 2টো NADPH লাগে। এবার গ্লুকোজের ফর্মুলা কি? C6, মানে 6টা কার্বন আছে। তাহলে একটা গ্লুকোজ বানাতে গেলে এই সাইকেলটাকে কতবার ঘুরতে হবে? ঠিক 6 বার। তাহলে মোট খরচ কত হলো? 6 বার ঘোরার জন্য মোট ATP লাগবে 6 গুণ 3, মানে 18টা। আর NADPH লাগবে 6 গুণ 2, মানে 12টা। এই 18টা ATP আর 12টা NADPH এর হিসাবটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে চলো আজকে ক্লাসটা শেষ করার আগে যা যা শিখলাম তার মেইন পয়েন্টগুলো একবার কুইকলি রিভাইজ করে নিই। একদম সামারি করে বললে, কেলভিন সাইকেল হল ফটোসিনথেসিসের বায়োসিনথেটিক ফেজ, যেটা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়। এটা লাইট রিয়াকশনের ATP আর NADPH ব্যবহার করে CO2 থেকে সুগার বানায়। এর 3টে মেইন স্টেপ হল কার্বক্সিলেশন, রিডাকশন আর রিজেনারেশন। রুবিস্কো হলো এখানকার কি এনজাইম। আর সবথেকে জরুরি যে ডেটাটা মনে রাখতে হবে সেটা হলো, একটা গ্লুকোজ বানাতে সাইকেলটা 6 বার ঘোরে আর তাতে 18টা ATP ও 12টা NADPH খরচ হয়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম সবার জন্য। আমরা তো দেখলাম যে রুবিস্কো এনজাইমটা CO2 আবার O2 দুটোর সাথেই বাইন্ড করতে পারে। এখন ভাবার বিষয় হলো, কোন ফ্যাক্টরগুলো ঠিক করে দেয় যে ও কার সাথে জুড়বে। আর যদি ও অক্সিজেনের সাথে জুড়ে যায়, তাহলে গাছের জন্য সেটার ফল কি হবে, ভালো নাকি খারাপ? এটা নিয়ে একটু চিন্তা করবে। পরের ক্লাসে আমরা ঠিক এই টপিকটা নিয়েই আলোচনা শুরু করব। সবাই ভালো থেকো।